হজ আজ ফজর নামাজের পর মিনা থেকে রওনা করবেন হজ যাত্রীরা। লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠবে আরাফাত ময়দান। ঈদ যাত্রায় বাস টার্মিনালে উপচে পড়া ভিড়। স্বস্তিতে বাড়ি ফিরছেন ট্রেন যাত্রীরা। কালোবাজারে বাড়তি দামে টিকিট বিক্রির অভিযোগ। দখল বাণিজ্যে সাবেক আইজিপি বেনজিরের পরিবারের সদস্যরাও। এবার বড় শালকের বিরুদ্ধে সাতক্ষীরায় ইট ভাটা ও খাল কবজার অভিযোগ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আগে হচ্ছে না ঢাকা মহানগরের থানা ও ওয়ার্ড কমিটি। বিতর্কিতদের পদ দেওয়ার অভিযোগ নেতাকর্মীদের। এবং বেহাল মিরপুর 12 নম্বরের 600 মিটার সড়ক। অনেকেই পড়ছেন দুর্ঘটনায়, চরম অসন্তোষ। এলাকাবাসীর আমলে নিচ্ছেন না জনপ্রতিনিধি। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি কানিজ লাবনী। দর্শক চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ। ফজর নামাজের পর মিনা থেকে আরাফাত ময়দানের উদ্দেশ্যে রওনা করবেন বিভিন্ন দেশ থেকে আগত হজ যাত্রীরা। ইহরামের কাপড় পরে মিনায় হাজির হন তারা, যেখানে একসঙ্গে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। তাঁবুতে রাত কাটিয়ে আজ পৌঁছাবেন আরাফাত ময়দানে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর হয়ে উঠবে পুরো এলাকা। আফরিন মোয়ের ডেস্ক রিপোর্ট। বছর ঘুরে আবারও এলো পবিত্র হজ। প্রতি বছরের মতো এবারও বিশ্বের নানা প্রান্ত থেকে সৌদি আরবের মক্কায় জড়ো হয়েছেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। সেলাইবিহীন কাপড়ে বৃহস্পতিবার সন্ধ্যায় মিনার পথে যাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। হজ মুসলমানদের জন্য ইসলাম ধর্মের 5টি স্তরের একটি। শুক্রবার 8 জিলহজ জুম্মার নামাজের আগেই মিনারে পৌঁছে নামাজ আদায় করেন মুসল্লিরা। পরদিন 9 জিলহজ সকাল থেকে জড়ো হবেন আরাফাতের ময়দানে। দুপুর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত সেখানে অবস্থান করা ফরজ। আরাফাতের ময়দানে সমবেত হওয়াকে বলা হয় হজের দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকে মুখরিত হবে আশপাশ। দিলটি ইয়াউমুল আরাফা নামেও পরিচিত। ওই দিন সূর্যাস্তের পর আরাফাতের ময়দান থেকে যাত্রা করবেন মুজদালিফার পথে। ওই রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে অবস্থান করবেন মুসল্লিরা। পরদিন শনিবার সকালে সূর্যোদয়ের পর জামারায় শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। 10 জিলহজ আল্লাহর সন্তুষ্টি লাভে পশু কোরবানি দেবেন মুসল্লিরা। এরপর তাওয়াফ করবেন কাবা ঘর। সেখান থেকে হাজিরা ফিরে যাবেন মিনায়। টানা 2 দিন শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদুল আজহার আর মাত্র বাকি 2 দিন। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে থাকা ছাড়ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীর বাস টার্মিনালগুলোতে এখন যাত্রীর উপচে পড়া ভিড়। মহাখালীতে কাউন্টারে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে হচ্ছে যাত্রীদের। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বেশি কষ্টে আছে শিশু আর নারীরা। বাড়তি ভাড়া নেওয়া বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে স্বস্তিতে বাড়ি ফিরছেন ট্রেনের যাত্রীরা। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে ঢুকতে না দেয়ায় বাড়তি চাপ নেই। তবে টিকিট কালোবাজারের অভিযোগ তুলেছেন যাত্রীরা। তারা বলছেন অনলাইন ও কাউন্টারে টিকিট শেষ বলা হলেও বাড়তি টাকা দিয়ে কালোবাজারিদের কাছে মিলছে টিকিট। আজ বিশেষ ট্রেন সহ মোট 69টি ট্রেন ঢাকা রেল স্টেশন ছেড়ে যাবে। দর্শক, যেমনটি বলছিলাম, ঈদের বাকি রয়েছে আর মাত্র 2 দিন। ঈদ যাত্রাও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বাস টার্মিনালের পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী এম এ আজিম। আজিম, বাস টার্মিনালের এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? যাত্রীর চাপই বা কেমন দেখছেন? কি বলছেন তারা? কি তথ্য রয়েছে জানাবেন। গতকালকে আমরা যাত্রীদের যে চাপ দেখেছিলাম, আজকে কিন্তু তার থেকেও আমরা মহাখালীতে বেশি চাপ দেখছি যাত্রীদের। ঘরে ফেরা মানুষদের চাপে এখানকার কাউন্টারগুলোতে কিন্তু জটলা হয়ে যাচ্ছে এবং আমরা এনা পরিবহনের কাউন্টারের সামনে রয়েছি। এখানে কিন্তু দীর্ঘ লাইন তৈরি হয়েছে। কাউন্টারের এক প্রান্ত থেকে মহাখালী বাস টার্মিনালের একটি প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কিন্তু আসলে এই লাইন দীর্ঘ হয়েছে। আমার পিছনে আপনাদেরকে একটু লাইনটা যদি দেখাতে চাই, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন এবং এই
লাইন ধরে কিন্তু আসলে যারা টিকিট সংগ্রহ করছেন তারা টিকিট কাউন্টারে পৌঁছাতে তাদের 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত লেগে যাচ্ছে। এবং আমাদের সাথে যেসব যাত্রীরা টিকিট পেয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে সকালে এসেও কিন্তু তারা এই কিছুক্ষণ আগে তারা টিকিট পেয়েছেন এবং গাড়িতে উঠেছেন। এবং একটি অভিযোগ কিন্তু তারা বারবারই করছেন যে দীর্ঘ লাইনে যখন দাঁড়িয়ে থাকেন তখন কিন্তু আসলে পরিবহন সংশ্লিষ্টরা তাদের কাছ থেকে ব্ল্যাকে টিকিট বিক্রি করছেন এবং 320 টাকার যে টিকিট সেটি কিন্তু 500-600 টাকা পর্যন্ত তারা দাবি করছেন। এবং অনেকে কিন্তু বাধ্য হয়ে দীর্ঘ অপেক্ষার পর সেই টিকিট সংগ্রহ করে তারপরে কিন্তু তারা আসলে যাচ্ছেন। এবং এর ফলে কিন্তু যারা লাইনে দাঁড়িয়ে আছেন সেই লাইন কিন্তু খুব একটা গতি পাচ্ছে না, যার ফলে কিন্তু যাত্রীরা বারবারই ক্ষোভ প্রকাশ করছেন। এবং সকালে কিন্তু এখানে একটি বিশৃঙ্খলা ঘটনাও ঘটেছে এবং যাত্রীদের মধ্যে একটি হাতাহাতির ঘটনা ঘটেছে। এরপরে কিন্তু আবার কিছুটা স্বাভাবিক হয়েছিল। এখন কিন্তু বলা চলে যে দীর্ঘ যে লাইন সেটির কিন্তু আসলে গতি খুবই কম এবং এর কারণে কিন্তু আসলে যাত্রীরা একটু ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে আসলে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেও আসলে সেই কাঙ্ক্ষিত টিকিটটি তারা পাচ্ছেন না। আমরা যদি এখানে অপেক্ষারত 2-1 যাত্রীর সাথে একটু কথা বলি, কখন এখানে এসেছেন এবং কতক্ষণ ধরে অপেক্ষা করছেন টিকিটের জন্য? আমি আসছি প্রায় 1.5 ঘন্টা হলো। এখনো টিকিট কাটতেছে, আমার ওয়াইফ আসছে টিকিট কাটতে দিচ্ছে আর কি। এখানে যেটা প্রবলেম হচ্ছে, একটা গাড়ি আসতেছে, যেমন 26 নম্বর গাড়িটা চলে গেল, টিকিট দেওয়া হয়েছে 31 নম্বর পর্যন্ত, এখনো মতো 26 নম্বর যাচ্ছে না। ওরা কি করে, কিছু টিকিট ব্ল্যাকে বিক্রি করে, এটা এখান থেকে ফিল আপ করে দ্যাটস ওয়াই হচ্ছে এখানে লেন্দিটা হচ্ছে। এটা দেখার মতো এখানে কেউ নাই, প্রশাসন বলেন, ওদের কাউন্টারের লোক বলেন, ওরা কিন্তু এটা এড়িয়ে যাচ্ছে। এখানে 26 নম্বর গাড়ি ছাড়লো, 31 নম্বর টিকিট দেওয়া, সব টিকিট বলতেছে কমপ্লিট, তাহলে গাড়ি কি জন্য ছাড়ে না এখান থেকে? দেখা গেলো এখানে প্রত্যেকটা গাড়িতে ওরা 7-8টা সিট হচ্ছে ব্ল্যাকে রেখে দেয়। এখানে আইসা একজনের কাছ থেকে 600-500 করে নিয়ে লুকুটাচ্ছে। এখানে সময়টা আমাদের ওয়েস্ট করতেছে এখানে। গতকালকে যে অভিযোগটি ছিল যে টিকিটে বাড়তি ভাড়া নেয়া, কিন্তু আজকে কিন্তু আসলে বাড়তি ভাড়ার অভিযোগটি খুবই কম। তবে ব্ল্যাকে টিকিট বিক্রির ফলে কিন্তু আসলে যারা লাইনে দাঁড়াচ্ছেন তারা কিন্তু আসলে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও টিকিট পাচ্ছেন না। এবং এই বিষয়ে কিন্তু আসলে বাস মালিক সমিতি বা কর্তৃপক্ষের কোনো আমরা এখন পর্যন্ত পদক্ষেপ দেখছি না, যার ফলে কিন্তু আসলে ভোগান্তি তৈরি হচ্ছে এবং মানুষ কিন্তু আসলে লাইনে দাঁড়িয়ে আসলে ক্ষুব্ধ হচ্ছে বারবারই। তো এই ছিল আমার কাছে মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদযাত্রার সবশেষ। ধন্যবাদ আজিম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এই যাত্রায় বাস টার্মিনালের সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এম.এ. আজিম। দর্শক, এবার রেল যাত্রার তথ্য জানাবো আপনাদেরকে। রেল স্টেশনে এই যাত্রার তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন কমলাপুর থেকে সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, কমলাপুর রেল স্টেশনে যাত্রীর ভিড় আজ কেমন দেখছেন? শিডিউল মেনে কি ট্রেন ছাড়ছে কিনা, সার্বিক তথ্য কি আছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। যেমন জানতে চাইছিলেন, আসলে সকাল থেকে কিন্তু এই পর্যন্ত প্রায় বিভিন্ন গন্তব্যে রাজধানী থেকে কমলাপুর রেল স্টেশন থেকে প্রায় 6টি ট্রেন কিন্তু ছেড়ে গিয়েছে এবং কোনো ট্রেনের এখন পর্যন্ত কোনো আসলে শিডিউল বিপর্যয়ের আমরা কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। তবে কিছু অভিযোগ আমরা পেয়েছি, সেটি হলো আপনার টিকিট কালোবাজারের। এবং অনেকেই বলছেন আসলে কিছুক্ষণ আগে যে তিস্তা এক্সপ্রেস ছেড়ে গিয়েছে জামালপুরের উদ্দেশ্যে, সেখানকার অনেক যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে বেশিরভাগ টিকিট আসলে তারা কালোবাজারের মাধ্যমে আসলে কিনেছেন এবং বেশিরভাগ টিকিট আপনার 250 টাকা যে টিকিটের দাম সেটি আসলে তারা কিনেছেন প্রায় 700 টাকা বা 1000 টাকা দিয়েও অনেকেই কিনেছেন। তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো, আমরা এমনও অভিযোগ পেয়েছি যে অনলাইন থেকে তারা টিকিট কিনেছেন এবং একই টিকিট তারা 4 জনে কিনেছেন, এমন অভিযোগ আমরা দেখেছি। এবং আপনারা প্রত্যেকে আমাদেরকে দেখিয়েছেন প্রত্যেকের আলাদা আলাদা নাম এবং আলাদা আলাদা ঠিকানা সবকিছুই, কিন্তু টিকিটের সিট কিন্তু যে একটা সিট, সেই একটা সিটে আসলে আপনার তাদের দেওয়া হয়েছে। তবে বিষয়টা আশ্চর্য হলো, আমরা টিটির সাথে কথা বলেছি, টিটি আসলে এই বিষয়টা আশ্চর্য হয়ে গেছে যে কিভাবে আসলে অনলাইনে সার্ভার থেকে যে টিকিটগুলো পাওয়া যায় সেই টিকিটগুলো কিভাবে আসলে আলাদা আলাদা নাম ব্যবহার করে এবং একই সিটের জন্য 4টি টিকিট বিক্রি করা হয়েছে। এটি আসলে রেল যে কর্তৃপক্ষ আছে তারাও আসলে এক ধরনের আশ্চর্য হয়ে পড়ছেন যে আসলে কিভাবে আসলে এটি সম্ভব। কিন্তু আমরা দেখেছি এই ধরনের কালোবাজারি, যদিও বারবার রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু বলেছেন আসলে কোনো ধরনের কালোবাজারি আপনার করা যাবে না এবং আপনার সে ব্যাপারে তারা সচেষ্ট দৃষ্টি রাখবেন। এবং আর একটু আপনাকে বলে রাখি যে আজকে আসলে ঈদের যে যাত্রা এবং
এবং সেই আজকে কিন্তু কমলাপুর রেল স্টেশনে বেশ যাত্রীদের চাপ রয়েছে। আপনার গতকালকে একটা ছুটির দিন ছিল এবং আপনার আজকেও কিন্তু ছুটির দিন, সেক্ষেত্রে আসলে আপনার গার্মেন্টস ছুটি হয়ে গেছে এবং সেক্ষেত্রে আসলে যাত্রীদের কিন্তু বেশ চাপ আজকে লক্ষ্য করা যাচ্ছে আপনার কমলাপুর রেল স্টেশন। এবং একটার পর একটা ট্রেন ছেড়ে যাচ্ছে। আজকে প্রায় 69টি ট্রেন ছেড়ে যাবে ঢাকা থেকে এবং বিপরীতে 69টি ট্রেন আবার ঢাকাও কিন্তু ফিরে আসবে। এর ভিতরে 43টি রয়েছে আপনার একেবারেই আপনার আন্তনগর ট্রেন এবং বাকিগুলো আসলে লোকাল ট্রেন রয়েছে। যদিও লোকাল ট্রেনগুলো যাত্রীদের চাপ কিন্তু লোকাল ট্রেনগুলোতে যাত্রীদের চাপ রয়েছে। এই ছিল আমার কাছ থেকে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ। ধন্যবাদ নিয়াজ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এই যাত্রার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন রেল স্টেশন থেকে আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। ঈদ এলেই যেন প্রাণঘাতী হয়ে ওঠে ঢাকা বরিশাল এবং খুলনা বরিশাল মহাসড়ক। যাত্রীর চাপের সঙ্গে বাড়ে দুর্ঘটনার সংখ্যা। তাই ঈদ যাত্রার আনন্দের বদলে যাত্রীদের মাঝে দেখা দেয় আতঙ্ক। তবে প্রশাসন এবং পরিবহন সংশ্লিষ্টরা বলছেন দুর্ঘটনা রোধে কাজ করছেন তারা। শাহিন সুমনের তোলা ছবিতে শফিক মুন্সির রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা ইসলাম। পদ্মা সেতু হওয়ার পর ঢাকা বরিশাল রুটে যাত্রীদের প্রথম পছন্দ সড়কপথ। তাই ঢাকা বরিশাল মহাসড়কে বেড়েছে বাসের সংখ্যা। অন্যদিকে দক্ষিণের সঙ্গে দেশের পশ্চিমাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম বরিশাল খুলনা মহাসড়ক। ঈদ উপলক্ষে এই দুই মহাসড়কেই বেড়েছে পরিবহনের সংখ্যা। কিন্তু পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে দুর্ঘটনাও। পরিসংখ্যান বলছে গত বছর রোজা ও কোরবানির ঈদের আগে পরের 2 সপ্তাহ মিলিয়ে মোট 30 দিনে দুই মহাসড়কে ঝরেছে 43 প্রাণ। অনেক বেশি আতঙ্ক কাজ করে, কিন্তু তবুও বাড়িতে যেতে হয়, যেহেতু বাড়িতে মা বাবা আছে তাদেরকে দেখতে যেতে হয়। ঈদের সময় যে যানজটটা বেশি বাড়ে, তখন আমাদের শহরের নিরাপত্তাটা খুব দরকার। গাড়িতে যখন আমরা উঠি তখন খুব গর্ব আনন্দ বোধ করি, বাট যখন গাড়ি স্টার্ট হয় বাড়ি যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের টেনশন ফিল করে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন নানা কারণে ঈদ মৌসুমে বাড়ে দুর্ঘটনা। আমরা গতবার চেষ্টা করেছি এই 3 হুইলার মহাসড়কে রোধ করার জন্য, প্রতিরোধ করার জন্য। আমরা আংশিক অর্থে সফল হয়েছি, বলবো না যে পুরোপুরি সফল হয়েছি, বাট আমরা চেষ্টা অব্যাহত রয়েছে। তবে চলতি ঈদ মৌসুমে এসব সমস্যা দূর করে যাত্রী পরিবহন নির্বিঘ্ন করার কথা জানান এই পুলিশ কর্মকর্তা। স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা 3 হুইলারগুলো আমরা হাইওয়ে রোডে চলতে দিচ্ছি না। তারপরে ফিটনেসবিহীন গাড়ি যেগুলো, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমরা অদক্ষ চালক যেন গাড়ি চালাতে না পারে সেই ব্যাপারটা আমরা দেখছি। চলতি বছরের রোজার ঈদে এই দুই মহাসড়কে ঝরেছে 24 প্রাণ। কোরবানির ঈদ যাত্রার প্রথম 2 দিনে মৃত্যু হয়েছে 5 জনের। নিউজ ডেস্ক, দেশ টিভি। জমে উঠেছে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে কোরবানির পশুর হাট। বিভিন্ন জাতের গরু হাটে এলেও ক্রেতা চাহিদার শীর্ষে রয়েছে পাহাড়ি দেশি গরু, যা রেড চিটাগং হিসেবে পরিচিত। নজর কাড়া রঙে এই জাতের গরু দেখতে যেমন সুন্দর, চর্বিমুক্ত হওয়ায় স্বাস্থ্যগত ঝুঁকিও কম, তেমনি চমৎকার দৈহিক গঠনে কোরবানির হাটে ক্রেতাদের সহজেই চোখে পড়ে এই গরু। রাঙ্গামাটি থেকে মিশু মল্লিকের তথ্যচিত্রে দিবাশ্রী বড়ুয়ার ডেস্ক রিপোর্ট। কাপ্তাই হ্রদের বুক চিরে পাহাড়ি বিভিন্ন এলাকা থেকে ইঞ্জিন চালিত বোটে ট্রাক টার্মিনালের গরুর হাটে আনা হচ্ছে পাহাড়ি দেশি গরু। এই চিত্র এখন নিত্যদিনকার। প্রতি বছর আমি এভাবে দেশি গরু লালন পালন করি। মোটা তাজা গরু লাগে, খামারে গরু লাগে, এগুলোর থেকে পাহাড়ি গরু চাহিদা বেশি। কোরবান উপলক্ষে প্রতিদিন 15 থেকে 20 ট্রাক পাহাড়ি গরু বিভিন্ন জেলায় নেওয়া হচ্ছে। সবচেয়ে জনপ্রিয় এখানকার রেড চিটাগং জাতের গরু। এই গরু জনপ্রিয় হওয়ার একটি বিশেষ কারণ হলো এর মাংস খুবই সুস্বাদু এবং পাহাড়ের নির্মল পরিবেশে সম্পূর্ণ রাসায়নিক মুক্তভাবে বেড়ে ওঠে। এদের মাংসের মধ্যে চর্বির পরিমাণ কম হওয়ায় স্বাস্থ্যের জন্য কম ক্ষতিকর। চমৎকার দৈহিক গঠনে কোরবানির হাটে ক্রেতাদের সহজেই চোখে পড়ে। চর্বি হয় না, ইনজেকশন হয় না, এই জন্য পাহাড়ি জাতের গরুগুলো এই দরকার। দেশি গরুর চাহিদা ভালো, তবে কতটার দাম একটু বেশি আর কি। দেখলাম গরু প্রচুর গরু আছে, কিন্তু তবে দাম তারা ছাড়তেছে না। এটা পাহাড়ি অরিজিনাল দেশি গরু, আর এখানে আমাদের রাঙ্গামাটিতে পাহাড়ি দেশি গরু একটু চাহিদা বেশি। 2টা এই পর্যন্ত আনছি, আর 3টাতে একটা জায়গা বেচছি। এটা যেখান থেকে আনতেছি ওইখানে বেচছি।
পাহাড়ি দেশি গরুর চাহিদার কারণে এলাকার চাহিদা মিটিয়ে বাইরেও নেওয়া হচ্ছে এই ধরনের গরু, জানালেন ইজারাদার। উপজেলা রাঙ্গুনিয়া, চিটাং, রাউজান বিভিন্ন জায়গা থেকে গরু কেনার জন্য বিভিন্ন গ্রাহকরা এসে এখান থেকে ট্রাক পুরোপুরি নিয়ে যাচ্ছে। এরা চর্বিমুক্ত হওয়ায় রেড চিটাগংয়ের চাহিদা বেশি বলে জানালেন প্রাণী সম্পদ কর্মকর্তা। লিন মিট মানে চর্বিবিহীন মাংস, যেটা এটা মানুষের জন্য খুবই উপকারী এবং মানুষের সব বয়সের মানুষের জন্য এটা ভক্ষণযোগ্য এবং খুবই ভালো মানের। এই জন্য আমরা এখানে এই জাতটাকে এখানে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছেন। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে আসন্ন কোরবানিতে রাঙ্গামাটিতে 19টি হাটের মাধ্যমে পশু কেনাবেচা হচ্ছে। এবছর জেলায় পশুর চাহিদা নির্ধারণ করা হয়েছে 59,952টি। এর বিপরীতে বিভিন্ন খামারে ও ব্যক্তি উদ্যোগে কোরবানির পশু প্রস্তুত আছে 64,998টি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, ঈদুল আজহার বাকি আর মাত্র 2 দিন। রাজধানী পশুর হাটগুলো জমজমাট হয়ে উঠেছে। রাজধানীর হাটের তথ্য জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, কোরবানির পশুর সরবরাহ কেমন দেখছেন? হাটে বেচাকেনা ও দরদাম কেমন দেখছেন? আর ক্রেতা বিক্রেতারাই বা কি বলছেন? লাবণী, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আমরা এই মুহূর্তে আছি রাজধানীর তেজগাঁও এলাকায়, যেখানে এই পশুর হাটে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে কিছু ক্রেতা এসেছে, তবে এখন পর্যন্ত আজকের যে বেচা বিক্রি সেটি কিন্তু সেভাবে জমে ওঠেনি। তবে গতকাল এবং তার আগের দিনগুলোতে কিন্তু মোটামুটি কোরবানির পশু বিক্রি হয়েছে বলে এখানকার বিক্রেতারা বলছেন। তবে এখন সকাল থেকে এখন পর্যন্ত সেরকম আসলে বেচা বিক্রি জমে ওঠেনি, যদিও ক্রেতারা এখন পর্যন্ত ঘুরে ঘুরে দেখছেন। এখানে আপনাকে একটু জানিয়ে রাখি যে অন্যান্য যেসব হাটে বড় আকারের যেসব পশু কোরবানির পশু বিক্রি হচ্ছে গরু, সেগুলো কিন্তু এখানে খুব বেশি নেই। তবে এখানে মাঝারি এবং ছোট আকারের যেসব গরু সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, এবং যেটি সাধারণত এবার সাধারণ মানুষের চাহিদা কিন্তু এই আকারের গরুগুলো বেশি। আমরা দু একজন ক্রেতা বিক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে বেচা বিক্রি এবার কেমন হচ্ছে। আপনারা কোথা থেকে এসেছিলেন? কেমন বেচা বিক্রি কেমন হচ্ছে? দাম এখনো শুরু হয় নাই, কালকে কিছু হয়েছিল অল্প কিছু, এখন আরো পরে বোঝা যাবে। অন্যান্য বছরের তুলনায় এবার দাম কি রকম পাচ্ছেন? দাম কম, গত বছর এবারের বছর দাম কম। আপনি যদি এই গরুটার দাম বলেন কত টাকা চাবেন? আমি দাম বলতেছি 150, 120 দাম বলতেছে। আমাদের দেশে কিনা লাগে 40-50 দেশের বাড়িতে। ধন্যবাদ আপনাকে। আপনি লাবণী দেখছিলেন যে গরুটি আমরা দেখছিলাম সেটি উনি 1,50,000 হলে বিক্রি করবেন বলছেন, যদিও 1,20,000 টাকা পর্যন্ত এখন পর্যন্ত দাম উঠেছে। তবে এই আকারের গরুগুলোর কিন্তু মোটামুটি ব্যাপক চাহিদা, যদিও এখন পর্যন্ত আগামী কালকে এবং পরশু দিন 2 দিন রয়েছে, ফলে গরু বিক্রি হবে বলে বিক্রেতারা আশা করছেন। এবং যেহেতু শেষ মুহূর্তে আসলে বেচা বিক্রির যে চাপ সেটি কিন্তু বেড়ে যায়, ফলে এবার এরকম গরু কিন্তু বিক্রি হবে বলে আশা করছেন। আমরা একটু যদি ক্রেতার সঙ্গে আপনাদের সঙ্গে একটু কথা বলা যাবে? আপনার কিনতে এসেছিলেন? আচ্ছা, এমনি দেখছিলেন তো কেমন বাজারে এবার কেমন মনে হচ্ছে? এমনি তো দেখছি, দেখে তো গরুর দাম তো একটু বেশি, অবশ্যই গতবারের থেকেও বেশি, তার আগের থেকেও বেশি, গরুর দাম একটু বেশি। আপনাদের যেরকম টার্গেট সেরকম সাইজের গরু আছে কিনা এখানে? সাইজের গরু আছে, তবে সাইজের গরুর দাম মনে করেন যে গতবার তার আগের মানে সবসময় থেকে এবার সাইজের গরুর দামও অনেক বেশি। এখন ওই জন্যই আর একটু দেখতেছি আর কি, দেখে থেকে যাচাই বাছাই করে। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে আসলে এখন পর্যন্ত আসলে যেহেতু এখন 2 দিন সময় আছে, ফলে আরও একটু দেখে শুনে আসলে ক্রেতারা গরু কিনতে চাচ্ছেন যাতে তারা না ঠকে যায়। এবং যদিও বলছেন যে আসলে গত কয়েক বছরের তুলনায় এবারে গরুর দামের যে পার্থক্য সেটি কিন্তু বেশি বলছেন। তো যদিও বিক্রেতারা বলছেন আসলে গত 1 বছরের চেয়ে কিন্তু আসলে গরুর দাম অনেকটা কমে গিয়েছে তারা বলছেন। তো লাবণী, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ হাসান আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ঈদুল আজহার বাকি আর মাত্র 2 দিন। তেজগাঁওয়ের পশুর হাট থেকে সর্বশেষ তথ্য জানাছিলেন আমাদের সহকর্মী হাসান। একের পর এক বের হয়ে আসছে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের দখল বাণিজ্য। এবার সামনে এলো সাতক্ষীরায় ইটভাটা সাথে খাল দখলের তথ্য। নির্যাতন চালিয়ে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে ইটভাটা দখল করে নেন বেনজিরের বড় শ্যালক মির্জা আনোয়ার পারভেজ। এতদিন ভয়ে মুখ খুলতে সাহস পাননি ভুক্তভোগী আশরাফুজ্জামান হাবলু। এবার প্রধানমন্ত্রীর কাছে চাইছেন বিচার। সহকর্মী শরীফুল্লাহ কায়সারের পাঠানো তথ্যচিত্রে
ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। চোখে পানি, মনে ভয় আর আতঙ্ক, চলতে চলতে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা। জানতে চাই সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের পরিবারের কাছে কিভাবে নির্যাতিত হয়েছেন তিনি। ভয় কাটিয়ে মুখ খুললেন সাতক্ষীরার দক্ষিণ আলিপুর গ্রামের আশরাফুজ্জামান হাবলু। পাশের গ্রাম বুলারাটি বেনজিরের শ্বশুরবাড়ি। ক্রসফায়ারের ভয় দেখিয়ে হাবলুর ইটভাটা দখল করেন বেনজির শ্যালক মির্জা আনোয়ার পারভেজ। ইটভাটা ফিরে পাওয়ার পাশাপাশি জড়িতদের শাস্তি চান তিনি। মির্জা আনোয়ার পারভেজ ওখান থেকে বলে দেয় যে ওকে পায়ে রশি বেঁধে চিমনির উপরে উঠাইয়ে ক্লিন চিমনিতে বান, চিমনিতে বেঁধে ওখান থেকে ফেলে ওরে মার, তারপর বাকিটা আমি দেখছি। এইভাবে যে আমাকে জীবন নাশের হুমকি দেয়। দক্ষিণ আলিপুরে 48 বিঘা জমির ওপর নিউ আলিপুর ব্রিক্স নামের ইটভাটা। বেনজির ইস্যু সামনে আসায় সাইনবোর্ড সরানো হলেও নথিপত্রে মালিকানা হিসেবে নাম রয়েছে মির্জা আনোয়ার পারভেজের। মালিকানার কথা স্বীকার করলেও দখলের অভিযোগ অস্বীকার করেন তিনি। আমার বোনের হাজবেন্ড থেকে আইডি শেখ অনেক আগে রিটায়ার করেছে, ওখানে ওই ইট ভাটার সঙ্গে আমার সামান্যতম এখন পর্যন্ত কোনো কাগজে কলমে কোথাও ইনভলভমেন্ট নাই। ভাটা ম্যানেজার জানান আনোয়ার পারভেজের কোনো বিনিয়োগ নেই, সম্প্রতি বদল হয়েছে মালিকানা। প্রোপাইটার মির্জা আনোয়ার পারভেজ এটা আগ থেকে ছিল, ঠিক আছে, কতদিন আগ থেকে ছিল এটা তো আমি ক্লিয়ারলি বলতে পারবো না। মির্জা আনোয়ার পারভেজের সহযোগী টুটুল মেম্বার ও মুকুল সব অভিযোগ অস্বীকার করে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা কথা। পারভেজ সাহেব ভাটাটা জোর করে লিখে নেয়, তো সেই সময় একটা অভিযোগ কেন থানায় করেনি? এদিকে হাবলুর সাথে সাথে মন্টু নামেও আরেক ভুক্তভোগীও চান পারভেজ ও তার সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় আনা হোক। এদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি। 2018 সালে ইটভাটাটির অবস্থানগত ছাড়পত্র নেন হাবলু। 2019 সালে পরিবেশগত ছাড়পত্র পান বেনজির শ্যালক পারভেজ। ইটভাটার পাশের খালও দখলের অভিযোগ থাকায় 2023 সালে 12 জুন মেয়াদ শেষ হওয়ার পর নতুন ছাড়পত্র দেয়নি পরিবেশ অধিদপ্তর। আমরা তাদেরকে নোটিশ করি যে আপনি এই বাঁধ অপসারণ করেন এবং তারপর থেকে এটার নবায়ন দেওয়া হয়নি, নবায়ন স্থগিত করে রাখা হয়েছে। বর্তমানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চলছে এই ইটভাটা। ম্যানেজার জানান বাবলু, চান্দু, টুটুল, বাদশা ও মুকুল পরিচালনা করছে ইটভাটা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। বন্যায় বিপর্যস্ত ভারতের পূর্বাঞ্চল কালিম্পং, বাড়ছে পাহাড় ধসের আশঙ্কা। পানিবন্দী ফ্লোরিডার দক্ষিণাঞ্চলের 5টি কাউন্টির মানুষ। ঈদ এবং আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকীর আগে হচ্ছে না ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের থানা ও ওয়ার্ড কমিটি। উত্তর আওয়ামী লীগ কমিটি জমা দিলেও এখনও কালক্ষেপণ করছে দক্ষিণের নেতারা। রয়েছে বিতর্কিতদের পদ দেওয়ার অভিযোগও। দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন ক্রস চেক করে বিতর্কিতদের বাদ দিয়েই ঘোষণা করা হবে কমিটি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয় 2019 সালের 30 নভেম্বর। ওই দিন উভয় শাখার সভাপতি সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয় 2022 সালের নভেম্বরে, কিন্তু এখনো চলছে সেই মেয়াদ উত্তীর্ণ কমিটি। কেন্দ্র থেকে বারবার তাগিদ দেওয়ার পরেও অজানা কারণে হচ্ছে না থানা ও ওয়ার্ড কমিটি। 2 ইউনিটের বিরুদ্ধে রয়েছে কমিটি বাণিজ্যের ব্যাপক অভিযোগ। বিতর্কিতদের পদ দেওয়া হচ্ছে কমিটিতে, এমন অভিযোগও রয়েছে। উত্তর আওয়ামী লীগ কমিটি জমা দিলেও এখনো জমা দেয়নি দক্ষিণের তালিকা। 2 ইউনিটের নেতারা বলছেন বিতর্কিত কেউ থাকলে বাদ যাবে। যদি আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ 71 জন ফেরেশতা আমাকে একটু হাওলাত দেন, আমি তাদের দিয়ে একটা কমিটি করব। তারপরে কমিটি করে যদি পাবলিশ করি, হয়তো আপনারাই একদিন পরে পত্রিকায় লিখবেন বা বিভিন্নভাবে বলবেন যে এর মধ্যে 10 জন শয়তান আছে। তো আসলে এটাই হয়, এর কোনো দিনই কোনোটা বিতর্কের ঊর্ধ্বে যায় না। তবে আমরা অনেক সচেতনভাবেই এবার কমিটি জমা দিয়েছি যাতে বিতর্কিতরা না আসে। না, আমরা প্রাণপণ চেষ্টা করব ভালো জনপ্রিয় ত্যাগী নেতাদের রাখার জন্য। হ্যাঁ, আর যেহেতু এই কমিটিটা আমাদের সাধারণ সম্পাদকের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হবে, উনিও এখানে অনেক যাচাই বাছাই করার সুযোগ পাবে। ওইখানে ফাইনালি যাচাই বাছাই হওয়ার পরে এই কমিটি অনুমোদন হবে।
এদিকে ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মির্জা আজম 2 ইউনিটের কমিটি দিতে দীর্ঘসূত্রিত কথা স্বীকার করে বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর পরেই হবে থানা ওয়ার্ড কমিটি। উত্তরের কমিটি ইতিমধ্যেই আমাদের পার্টি জেনারেল সেক্রেটারির কাছে মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি উত্তরের তারা কমিটি জমা দিয়েছে এবং জেনারেল সেক্রেটারি সে সিঙ্গাপুর যাওয়ার আগে বলে গিয়েছে যে এটা আসলে 23 তারিখ পর্যন্ত আমাদের যেহেতু কর্মব্যস্ততা বেশি সেই কারণে 23 তারিখের আগে আর এটাতে হাত দিবে না। 23 তারিখের পরে এগুলো মাননীয় নেত্রীর সঙ্গে কথা বলে পরে সিদ্ধান্ত দেবেন। দক্ষিণের কি অবস্থা? দক্ষিণের এখন পর্যন্ত তারা কমিটি এখন পর্যন্ত ফরমেশন পুরোপুরি পারে না, হয়তো 80% তারা একমত হয়ে একটা অবস্থা দাঁড়াইছে। কমিটি জমা হলেও ক্রস চেক করেই অনুমোদন হবে থানা ওয়ার্ড কমিটি। বিতর্কিত কেউ আসবে না কমিটিতে, সাফ জানান দায়িত্বপ্রাপ্ত এই নেতা। প্রথম থেকেই আসলে আমাদের এই সম্মেলনের যেদিন সম্মেলন হয় কমিটি সেদিনই আসলে দেওয়ার যে বিধান আমাদের গণতন্ত্রে থাকে, সেই কারণে যেহেতু একটা গ্যাপ হয়েছে এবং যেহেতু দেরি হয়ে গেছে সেই কারণে এই জটিলতাটা হয়েছে। কমিটি অনুমোদন যেহেতু এখনো হয় নাই, অতএব এই ধরনের অভিযুক্ত কিছু ব্যক্তির নাম যদি এসেও থাকে সেটা চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত তো অনুমোদন হয়েছে এটা বলা যাবে না। অতএব বিতর্কিত যদি থাকে নিশ্চয়ই কমিটি ডিক্লারেশনের আগে এই বিষয়গুলা খতিয়ে দেখা হবে এবং খতিয়ে দেখলে যদি কারো বিরুদ্ধে এরকম সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তাহলে তাকে অবশ্যই বাদ দেওয়া হবে। 23 জুন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে 2 ইউনিটকেই নির্দেশ দেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। একটি এলাকার মানুষের দিন শুরু হয় দুর্গন্ধ আর কাদা পানি দিয়ে। এমনটি চলছে মাসের পর মাস, বছরের পর বছর। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে রয়েছে চরম অসন্তোষ। চলাফেরা করতে গিয়ে অনেকেই পড়ছেন দুর্ঘটনার কবলে। এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন এ নিয়ে কিছুই করার নেই তার। ইফতেখার রেজার রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের মিরপুর সেকশন 12-র সি ব্লকের 600 মিটার সড়ক পড়ে আছে বছরের পর বছর বেহাল দশায়। সংস্কার হবে এমন প্রত্যাশা ছেড়েই দিয়েছেন এখানকার বাসিন্দারা। কাদা পানির কারণে চলাচলে প্রতিনিয়তই সমস্যায় পড়ছেন সড়কের পথচারীরা। ঘটছে দুর্ঘটনাও। ওইখান থেকে রাস্তা নাই, এখান থেকে ড্রেনের পানি, এত রাস্তা দেখবেন একজন হাঁটলে আরেকজন আসতে পারে না, দাঁড়া থাকতে হয়। আমাদের পেরেশানি তো রয়েই গেছে। পা ভাঙাতে আমার পুরো এই হাঁটুটা পুরো সরে গেছে, পরে 21 দিন প্লাস্টার ছিল। আর এই রাস্তা কবে ঠিক হয় না হয় আল্লাহ জানে। সরকার কি এরা দেখে না যে কোন জায়গার মধ্যে বৃষ্টি, কোন জায়গার মধ্যে ঝড় তুফান, কোন জায়গার মধ্যে মানুষ আপ ডাউন করে না করে? এটা তো ওরা খুঁজে নেওয়ার দরকার। এটা যদি সরকারি যদি দেখতো তাহলে মনে হয় আমাদের জন্য খুব ভালো হতো। আজকে অনেক দিন যাবত ধরে এই রাস্তাটা এমন। আবর্জনা আর ড্রেনের মিশ্রণে এলাকাটিতে ছড়াচ্ছে দুর্গন্ধ। অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। কারো কারো দেখা দিচ্ছে চর্মরোগ। যত চেষ্টা করি গন্ধকে আমি নাক দিয়ে এড়াতে পারবো, বাতাসে তো মিশে যাচ্ছে, উপরে থাকতে পারি না। প্রচুর গন্ধে মাঝে মাঝে বুকি ব্যথা ওঠে। এদিকে যখন বৃষ্টিপাত হয় তখন আরো ভরে যায়, এদিকে রাস্তা কাদা উঠে পুরো অবস্থা খারাপ হয়ে থাকে। এই রাস্তাগুলো এদিক দিয়ে ব্লক হয়ে থাকে, আমাদের অনেক কষ্ট করে পিছন দিয়ে ঘুরে অনেক রাস্তা ঘুরে যাইতে হয়। এমন পচা দুর্গন্ধযুক্ত পানিতে জন্ম নিচ্ছে মশা মাছি সহ বিভিন্ন ধরনের পোকামাকড়। চুলকানি দেখেন, এই যে চুলকানি হাতের কি অবস্থা, এইভাবে চলতে হইতেছে। এই পানি লাগলে চুলকানি বিকজ উঠতেছে, তাও তো আমরা মানিয়ে নিতেছি। কি করব? কারো কিছু তো বলার নেই, বলতে গেলে তো সমস্যা, কারে বলবো? চলাচল করা যায় না, আসা যাওয়া করতে অনেক সমস্যা। এই মশার কারণে অনেক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। মতন এই রোডে তো ওষুধ আসে না, ওষুধ এই রোডে আসে না এবং ময়লা। এখন তো বৃষ্টি নেই, তাতে এই অবস্থা। না এবার ভোট দিব না। হ্যাঁ কি লেগা দেন, এই যে রাস্তাঘাটের মাসে পরিস্থিতি দেখেন কিরকমের যায় আহে, হ্যাঁ ঠিকই করে না। এভাবে কেমন ভোট দেয়? যদি আমাদের ভোটটা যদি আমরা দিয়েই থাকি, যাকে ভোট দিব তো দায়িত্বশীল একটা লোককে দিব অবশ্যই। এলাকাবাসীর এমন ক্ষোভে কিছুই যেন যায় আসে না স্থানীয় কাউন্সিলরের। সংস্কারের জন্য উত্তর সিটিকে বারবার তাগাদা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ছিল এই রাস্তাটাই, এই রাস্তাটা করার জন্য আমরা বারবার তাগিদ দিয়েছি। আমি গতকালকে আমাদের বোর্ড সভা ছিল, গতকালকে বোর্ড সভায় মেয়র মহোদয়কে, চিফ ইঞ্জিনিয়ারকে, একজনকে সবাইকে বলছি। কাদা পানি আর দুর্গন্ধ থেকে কবে মুক্তি মিলবে প্রশ্ন এলাকাবাসীর। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দর্শক সংবাদ সকালে আরো থাকছে। বিশ্বকাপে সাউথ আফ্রিকার দেয়া 116 রানের টার্গেটে ব্যাট করছে নেপাল। উগান্ডার বিপক্ষে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন 41 রান। ঈদ সামনে রেখে বাজার জুড়ে শুধু হাহাকারের গল্প। সব ধরনের পণ্যের দামই ঊর্ধ্বমুখী। উচ্চমূল্যের বাজারে ধার দেনা করেই চলছে নিম্ন ও মধ্যবিত্তের জীবন। কেউ বা ভেঙে খাচ্ছেন সঞ্চয়। তাই সীমিত আয়ের মানুষের টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ।
এমন অবস্থা থেকে পরিত্রাণ চান ভোক্তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। উচ্চ মূল্যস্ফীতি বোঝেন না সাধারণ মানুষ, শুধু এটাই জানা বর্তমান উচ্চ মূল্যের বাজারে পরিবার পরিজন নিয়ে টিকে থাকাই দায়ী। দ্রব্যমূল্যের বাজারের এমন বাস্তবতাই চরম সংকটের মধ্যে পড়েছে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। জিনিসপাতি তো অনেক দাম, আমরা তো কিনতে পারছি না, আমাদের করার ক্ষমতার বাইরে হয়েছে, আমাদের সংসার চলবে কি এটা আমার দুশ্চিন্তার মধ্যে আছে। আগে কিনতাম যে আলু 30 টাকা কেজি, এখন কিনা লাগে 60 টাকা কেজি। পেঁয়াজ কিনতাম 20 টাকা কেজি, এখন কিনা লাগে 75 টাকা কেজি। আর বাংলাদেশের সরকার তো পেঁয়াজ মেয়াজ এসব কোনো কিছু খায় না, খায় আমরাই। সবশেষ প্রকাশিত বিবিএস এর জরিপ বলছে মে মাসে মূল্যস্ফীতি ছুঁয়েছে 10-এর ঘর, আর খাদ্যে যা দাঁড়িয়েছে 15-11-তে। এমন বাস্তবতাই বাজার জুড়ে শুধু হাহাকারের গল্প। সঞ্চয় তো দূরের কথা, ধার দেনা করেই চলছে অনেকের জীবন। কেমন কাটবে এবারের ঈদ, এটাই তাদের অজানা। ছেলে যদি বলে যে আব্বা আমার একটা পোশাক দিতে পারছি না, এই যে জিনিসের দাম, এই রসুন, এই পেঁয়াজ, এই আলু কিনতে আইছি, আমি 200 টাকা নিয়ে আমার এক পকড়ি কোনো রসুন কিনতে আমি পারছি না। এত দাম দিলে মাথা ঘুরে যাচ্ছে। যেটা ইনকাম করে সেটা তো আমার সঙ্গে চলে না। দানি বাড়িতে আমি টান দেবো, কার কাছে টান দেবো? ওই 2-1 পয়সা থুইছিলাম, দানি বাই সেগুন ভাঙি চুরি খাওয়া, তাও তো শেষ হয়ে গেছে। কুষ্টিয়ার পৌর বাজারে সপ্তাহ ব্যবধানে সব ধরনের সবজির দামই বেড়েছে 20 থেকে 30 টাকা। মুরগির দাম স্থিতিশীল থাকলেও বাড়তি ডিমের বাজার। ঈদের আগে দ্রব্যমূল্য কমার সম্ভাবনা নেই বলছেন ব্যবসায়ীরা। 1600 টাকা ফিট হয়েছে, এখন 3100 টাকা, তো এই তো দ্বিগুণ ফিটের দাম বাড়ছে। কমার আশঙ্কা মোটামুটি ঈদের আগে নেই, ঈদের 2-1 দিন বেরোলেই পারে, তারপরে দাম কমার আশঙ্কা আছে। দ্রব্যমূল্যের বাজারের এমন কঠিন বাস্তবতা দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে এ সংকট আরও বাড়বে নিম্ন মধ্য আয়ের মানুষের। তাই দ্রুত বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।